গল্প জলসা, প্রতি গল্পে এক নতুন জলসা। গল্প জলসা। সত্তরের দশকের কলকাতা এক অদ্ভুত শহর। একদিকে মিছিলে মিছিল, লাল পতাকার ঝড়, কলেজ স্ট্রিটে তর্কের ঝলকানি। নকশালবাদীর লড়াই শিখিয়েছে লড়তে হলে পথে নামতে হবে, এই স্লোগানে মুখরিত দিন রাত। অন্যদিকে উত্তর কলকাতার রাজবাড়ির ছেলেরা এখনও জীবনানন্দের কবিতা কিংবা রবীন্দ্রনাথের সুরে নিজেদের খুঁজে ফিরছে। অরিত্র প্রেসিডেন্সি কলেজের একজন ছাত্র, উচ্চদেহী, খয়েরি চোখে এক রাস আত্মবিশ্বাস। খেলাধুলো থেকে রাজনীতি সবখানেই সক্রিয়। সমাজের জন্য কিছু করার প্রবল তাড়না, আবার সেই সঙ্গেই একটি গোপন আভিজাত্য। উত্তর কলকাতার বনেদি বাড়ির ছেলে বলে কথা। ক্লাসের শেষে সেদিন কলেজ স্ট্রিটের মোড় দিয়ে বেরিয়ে এলো সে। এই অরিত্র, কিরে এদিকে আয়, আমরা বসছি এখানে। না রে, আজ বসবো না, আজ একটু তাড়া আছে, কাল দেখা হবে। পকেট থেকে বের করলো একটা লাকি স্ট্রাইক সিগারেট, মৃদু হাসি নিয়ে ঠোঁটে চাপিয়ে দিল। ধোঁয়ার কুণ্ডলি ভেসে উঠল যেন আরেকটি দার্শনিক চিন্তার মতো। আশেপাশের বইয়ের দোকান, কফি হাউসের দরজা, মিছিলের পোস্টার, সব কিছু মিশে গিয়েছে সেই সময়ের কোলাজে। ঠিক তখনই বাড়ি ফেরার জন্য সে ট্রামে চড়ে বসল, কলেজ স্ট্রিট থেকে হাতিবাগানের দিকে। ট্রামটা কাঁপতে কাঁপতে এগোচ্ছে। দরজার পাশে দাঁড়িয়ে বাইরের আলো আঁধারের দিকে তাকিয়েছিল সে। অরিত্র নিজের মধ্যে নিমগ্ন। বাইরের কলকাতার ভিড়ভাট্টা ছুটে যাচ্ছে। ঠিক তখনই পরের স্টপেজে ভিড় ভেঙে ভেতরে ঢুকলো কয়েকজন তরুণী। হাসি ঠাট্টার ঢেউয়ে মুহূর্তটা যেন ঝলসে উঠল। সেই ভিড়ের মাঝখান থেকে হঠাৎ এক মুখ আলাদা হয়ে এলো অরিত্রর মনে। চোখে কোমল দীপ্তি, ঠোঁটে মৃদু হাসি। কিন্তু শুধু তাই নয়, অরিত্রর হঠাৎ মনে হলো সে যেন দেখছে সাধনার মতো চোখ আর ওয়াহিদা রহমানের মতো এক অনবদ্য মাধুর্য। আশেপাশের আলো যেন অন্যভাবে প্রতিফলিত হচ্ছিল তার মুখে। তার মনে হলো যেন একটা সিনেমার দৃশ্য চলছে। আর তখনই অরিত্রর দৃষ্টি নামল মেয়েটির হাতের দিকে। পাতলা হলুদ মলাটে ছাপা রবীন্দ্রনাথের নাম, গীতবিতান। অরিত্রর অন্তরাত্মা কেঁপে উঠল। ভালোবাসার এক স্নিগ্ধ পরশ অনুভব করল সে। সে জানে যে মেয়ে গীতবিতানকে সঙ্গী করে ট্রামে চড়ে তার ভেতরটা কখনো সাধারণ হতে পারে না। ট্রামের ঝাঁকুনির ভেতরেও তার চোখ সরে না। কানে বাজছে চারপাশের কোলাহল, কিন্তু অরিত্র শুনছে না। মেয়েটির ঠোঁটের হাসি আর গীতবিতানের পাতা উল্টানোর ভঙ্গি, এই দুটি তাকে ভেতরে ভেতরে সত্যি বিচলিত করে তোলে। ট্রাম যখন হাতিবাগানের কাছে পৌঁছল, মেয়েটি বন্ধুদের সঙ্গে নামার জন্য প্রস্তুত হলো। আর সেই মুহূর্তেই নামার ভিড়ে মেয়েটির হাত থেকে খসে পড়ল একটি ছোট্ট সাদা রুমাল। সে খেয়াল করল না, যেন ভিড়ের ভেতরেও শুধু তার জন্য রেখে যাওয়া একটি গোপন সংকেত। অরিত্রর চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। অদ্ভুত এক টানে সে ঝুঁকে রুমালটি তুলে নিল। মনে হলো সে ধরে ফেলেছে এক অচেনা জীবনের প্রথম সূত্র। মেয়েটি ইতিমধ্যেই নেমে গেছে। জানলার ফ্রেমে অরিত্র দেখতে পেল সে বন্ধুদের সঙ্গে হাসতে হাসতে ভিড়ের মধ্যে মিলিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে তার চুলের এক ঝলক বাতাসে উড়ে উঠল, তারপর নেই। কোলাহলের শহরে হারিয়ে গেল সেই অচেনা ছায়া। অরিত্র জানে না তার নাম,
জানে না সে কোথায় থাকে, কিন্তু আজ এই শহরের প্রতিটি বিকেলের রং, প্রতিটি ট্রামের ঘণ্টাধ্বনি তার কাছে নতুন অর্থ পেল। মনে হলো যেন ভাগ্য তাকে চুপিসারে একটি সেতুবন্ধন উপহার দিয়েছে এই সাদা রুমালের মাধ্যমে। সে রুমালটা বুকে চেপে রাখল, চোখের কোণে জন্ম নিল এক নীরব আশা। হয়তো একদিন আবারও দেখা হবে। সেই দিনে এই রুমালটাই হবে অজুহাত, অচেনা মেয়েটিকে প্রথমবার ডেকে বলার অজুহাত, এটা আপনার। আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হবে এক গল্প, যার ইশারা আজ এই ট্রামের আলো আঁধারিতেই লেখা হয়ে গেল। দুপুরের রিসেস টাইম। কলেজের গেটের বাইরে ছোট্ট চায়ের দোকানে জমে উঠেছে আড্ডা। সিগারেটের ধোঁয়া, মাটির ভাঁড়ের গরম চায়ের গন্ধ আর ছাত্রদের কোলাহলে চারিদিক ভরে গেছে। অরিত্র বন্ধুদের মাঝে বসে আছে হাতে চা নিয়ে। আশেপাশে সবাই জোর গলায় রাজনীতি, ফুটবল, নতুন সিনেমা সব কিছু নিয়েই উথাল পাথাল তর্ক করছে। অরিত্র ভাঁড়টি হাতে নিয়ে যেন কোথাও দূরে আটকে আছে। কিরে অরিত্র, তুই তো দিবা স্বপ্ন দেখছিস দেখি। কোনো নায়িকার প্রেমে পড়েছিস নাকি? চারিদিক হাসিতে গমগম করে ওঠে। অরিত্র কেবল তার অস্বস্তি হেসে এড়ায়। ভেতরে ভেতরে গতকালের সেই ট্রাম, সেই মুখ, সেই রুমাল বারবার ভেসে ওঠে। ঠিক তখনই হাসি গল্পে ভরা একদল মেয়ে বই হাতে দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। অরিত্র হঠাৎ চোখ তুলে তাকাতেই বুকটা ধড়ফড় করে ওঠে। সেই মুখ, নিশ্চয়ই সেই মেয়েটি। ভিড়ের কোনায়, দৃশ্যের ফাঁকে, ঠিক আগের দিনের মতো। এক মুহূর্ত দেরি না করে ভাঁড়টা টেবিলে রেখে সে উঠে দাঁড়ায়। পকেট থেকে তড়িঘড়ি করে রুমালটা বের করতে করতে ওই মেয়েদের দলের দিকে ছুটে যায়। বন্ধুরা অবাক। এই যে শুনছেন? হ্যাঁ, এই দিকে 1 মিনিট। মেয়েরা থেমে ঘুরে দাঁড়ায়। নীরবতার এক পলক, চারপাশের গুঞ্জন যেন স্তব্ধ। কিন্তু স্বপ্নের মতো যে মুখখানি তার মনে গেঁথে আছে, এই মেয়েদের ভিড়ে তার ছায়াও নেই। আমি ভাবছিলাম, সরি। অরিত্র থমকে দাঁড়িয়ে গেল। সে ধীরে ধীরে ফিরে এলো আড্ডার টেবিলে। ভেতরে লজ্জা আর বাইরে একটা জোর করে হাসি। আর তখনই চারিদিক হাসি ঠাট্টায় ভরে উঠল। এক বন্ধু হেসে বলল, দেখেছিস, দুপুরের বিরতিতে নায়ক নায়িকার রিহার্সাল চলছে। বলছিলাম তো দিবা স্বপ্ন। কোন সিনেমার নায়িকা বলবি? আমরা পোস্টার ছাপিয়ে দেবো। বলি দে না, এ বাবা হানিনি না রেখা, কার সঙ্গে আজকাল ঘোরাঘুরি করছিস? হাসির রোল উঠল। হরিত্র হেসে ফেলল, কিন্তু তার চোখে সেই অদৃশ্য মেয়েটির ছবি এখনো ঝলমল করছে। হয়তো আজ নয়, কিন্তু কোনো এক বিকেলে এই শহরেই কোনো ট্রাম স্টপে আমার দেখা হবেই। বিকেলের কলকাতা তখন অদ্ভুত ব্যস্ততায় ভরা। কলেজ স্ট্রিট থেকে ট্রামটা ছেড়েছে। অরিত্র জানালার পাশে বসে আছে। প্রতিদিন একই সময় ট্রামে ওঠে, শুধু একটাই আশা, সেদিনের সেই মেয়েটিকে আবার দেখতে পাবে কিনা। ট্রাম যখন মেডিকেল কলেজ পেরিয়ে বেলগাছিয়া ব্রিজের দিকে এগোচ্ছে, তখনই একটা হাসির ঝঙ্কার ভেসে আসে ভিড়ের ভেতর থেকে। অরিত্র চমকে তাকায়। সামনের দিকেই দাঁড়িয়ে আছে সে। চোখে সেই একই দীপ্তি, চুলে হাওয়ার এলোমেলো খেলা। তার পাশে এক বান্ধবী গল্পে মগ্ন হয়ে হাসছে। অরিত্রর বুকের ভেতরটা ধক করে ওঠে। আজই তো সুযোগ। এতদিন ধরে যে রুমালটা নিজের কাছে লুকিয়ে রেখেছিলাম, সেটা ফেরানোর সময় এসেছে। সে ধীরে ধীরে এগোতে থাকে। ট্রামের ঝাঁকুনিতে দুলতে দুলতে তার ঠোঁটে ভেসে ওঠে একটা শব্দ, শুনছেন? কিন্তু ঠিক তখনই
মেয়েটির বান্ধবী হাত ধরে টেনে নেয়। চল, শ্যামবাজারে নামতে হবে। দুজন একসাথে দ্রুত নেমে যায়। অরিত্র দরজার কাছে থেমে যায়, ভিড়ের চাপে নামতে পারে না। ট্রাম থেমেছে পাঁচমাথার মোড়ে। রাস্তার চারিদিক আলো আঁধারিতে ভরা, চারিদিকে ভিড়, ট্রামের ঘণ্টা, রিকশার হর্ন, মোড়ের কোলাহল যেন শহরের হৃৎস্পন্দন। এই ভিড়ের মাঝেই মেয়েটি হারিয়ে গেল। তবুও নামার আগে একবার পিছনে তাকিয়েছিল। সেই এক ঝলক চোখে চোখে যেন হাজার কথা বলে গেল। অরিত্র শক্ত করে মুঠোয় ধরে রাখে রুমালটা। তার মনে হলো এটা এখনো ফেরানো হয়নি বলেই হয়তো ভাগ্য আবার তাদের মিলিয়ে দেবে। অরিত্র ট্রাম থেকে নেমেই চারিদিক খুঁজতে শুরু করে। সে জানে না মেয়েটার নাম, জানে না ঠিকানা, শুধু জানে সেই চোখের দৃষ্টি যেন তার দিকেই তাকিয়েছিল শেষবার। চায়ের ধোঁয়া আর সিঙাড়া ভাজার গন্ধে মম করছে চারদিক। কোণের পাড়ার বইয়ের দোকান থেকে রবীন্দ্রনাথ স্মরণিকা বিক্রি হচ্ছে। পাশে কলেজের ছাত্ররা রাজনৈতিক বিতর্কে গলা ফাটাচ্ছে। অরিত্র ভিড় ঠেলে এগোয়। কোথাও কি দাঁড়িয়ে আছে সে? বইয়ের দোকানের সামনে, নাকি লাল শাড়ি পরে গলির ভেতর দিয়ে চলে গেল? হঠাৎ সে শুনতে পায় পরিচিত হাসির টুকরো। মাথা ঘুরিয়ে দেখে একটা চায়ের দোকানের সামনে সে মেয়েটি আর তার বান্ধবী দাঁড়িয়ে গল্প করছে। অরিত্রর বুক কেঁপে ওঠে। মুহূর্তটা যেন সিনেমার দৃশ্য। গলির আলো আঁধারিতে মেয়েটি দাঁড়িয়ে আছে, কাঁচের গ্লাস হাতে, যেন পুরনো হিন্দি ছবির নায়িকা। সে সাহস বুকে করে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই দোকানদার হঠাৎ চেঁচিয়ে ওঠে, পালাও, পুলিশ! চারিদিক থেকে ছুটে আসে লোকজন। রাজনৈতিক মিছিল ভাঙতে শুরু করেছে, লাঠি চার্জ হতে পারে। ভিড়ের ঝাপটায় মেয়েটি এবং তার বান্ধবীকে দেখতে পায় না অরিত্র। সে চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বেরোয় না। শুধু একটা দৃশ্য তার চোখে পড়ে। চায়ের কাঁচের গ্লাসটা টেবিলে ফেলে রেখে মেয়েটি ভিড়ের ভেতর মিলিয়ে যাচ্ছে। গ্লাসের কাঁচে তার লিপস্টিকের হালকা দাগ থেকে গেছে। অরিত্র সেই গ্লাসটার দিকে চেয়ে থাকে। ভিড়, স্লোগান, লাঠির শব্দ সব মিলিয়ে যেন শহর তাকে নতুন ধাঁধার সামনে দাঁড় করালো। শ্যামবাজারে ভিড় থেকে বেরিয়ে আসতে আসতে অরিত্রর মনে হচ্ছিল মেয়েটিকে হয়তো আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। কোলাহল, পুলিশের বাঁশির শব্দ, ছত্রভঙ্গ হওয়া মিছিল, সব মিলিয়ে চারিদিক যেন ধোঁয়াশায় ঢাকা। সে হেঁটে চলে যায় এক পুরনো গলির ভেতর। গলিটা যেন জমে থাকা শহরের গোপন স্মৃতি। দুপাশে ধসে পড়া বাড়ির দেয়াল, ঝুলে থাকা লোহার বারান্দা, কোথাও আবার পুরনো সিনেমার পোস্টারের অর্ধেক ছেঁড়া আছে। গলির ভেতরে ঢুকতেই হঠাৎ বাতাসে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কেবল দূর থেকে ভেসে আসা কোনো রেডিওর আওয়াজ, হিন্দি গানের সুর, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকরের গলায়। অরিত্র থমকে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে সে দেখে গলির বাঁকে হলুদ আলোয় ভেসে ওঠা এক ছায়ামূর্তি। দীর্ঘ চুল ধীরে ধীরে হাওয়ায় দুলছে। হালকা শাড়ির আঁচল বা কুর্তির প্রান্ত যেন বাতাসে নড়ছে। মুহূর্তটা একেবারে অবিশ্বাস্য। সে ভেবেই নেয়, এই তো আবার সামনে এলো। অরিত্র কৌতূহলে পা বাড়ায়, কিন্তু সেই ছায়াটা হঠাৎই পিছিয়ে যায় গলির অন্ধকারে। অরিত্র দ্রুত ছুটে যায়, কিন্তু পৌঁছে দেখে সেখানে কেউ নেই। শুধু এক ভিজে মাটির গন্ধ আর একটি শুকনো ফুল পড়ে আছে গলির ধারে। সে মাটি থেকে তুলে নেয় ফুলটা। মনে হয় যেন এটা কোনো ইশারা, অদৃশ্য কারো ছোঁয়া, যে তাকে কাছে টানছে আবার দূরে ঠেলছে। গলির ভেতর দিয়ে আমার সেই গানটির সুর ভেসে আসে।
কিন্তু এখন সেটা আর আনন্দের মনে হয় না, যেন ভৌতিক, অচেনা। অরিত্রর মনে প্রশ্ন জাগে, সে কি সত্যিই কোনো মেয়েকে দেখল, নাকি তার মনের কোনো ভ্রম? অরিত্রর হাতে তখন সেই শুকনো ফুলটা ধরা। ফুলটার গন্ধ প্রায় নেই, তবুও যেন মাটি আর ইতিহাসের গন্ধ লেগে আছে তাতে। গলির মোড়ে দাঁড়িয়ে অরিত্র দেখে একটা পুরনো দোতলা বাড়ি। বাড়িটার দালান ভাঙা, লোহার গেটে মরচে পড়ে একেবারে নড়বড়ে হয়ে গেছে। কোনো এক সময় হয়তো জমিদারি পরিবারের ছিল, এখন কেবল ভাঙা জানালা আর আধ ভাঙা বারান্দা, যেন শহরের ইতিহাসের এক টুকরো কঙ্কাল। সে এগিয়ে আসে। গেটটা ঠেলে দিলে এক অদ্ভুত শব্দ হয়, কর্কশ, যেন বছরের পর বছর কেউ সেটা খোলেনি। ভেতরে ঢুকতেই পায়ের নিচে শুকনো পাতা চূর্ণ হয়ে যায়। চারপাশে অদ্ভুত নীরবতা। বাড়িটার ভেতর থেকে ভেসে আসে মশার কয়েলের গন্ধের সাথে মিশে থাকা পুরনো কাঠ আর স্যাঁতস্যাঁতে দেয়ালের গন্ধ। হঠাৎ করেই দেয়ালে চোখ পড়ে কিছু পুরনো পোস্টার, শঙ্খে লগ্ন, অগ্নিযুগ, সেই সময়ের রাজনৈতিক নাটক আর সিনেমার ছেঁড়া কাগজ। এমনকি এক কোণে ঝুলছে একটা ফাটা ক্যালেন্ডার। বছরটা স্পষ্ট দেখা যায়, 1971। অরিত্র থমকে যায়। সে বুঝতে পারে বাড়িটার সাথে জড়িয়ে আছে শহরের অস্থির সময় স্মৃতি। শহরের বুক চিরে যখন নকশাল আন্দোলন চলছিল, যখন প্রতিদিন পুলিশি অভিযান, গ্রেপ্তার আর গুলির শব্দে রাত কাঁপত, এই বাড়িটাও হয়তো তার সাক্ষী ছিল। সে লক্ষ্য করে ঘরের এক কোণায় ছোট একটা কাঠের টেবিল পড়ে আছে, তার উপরে কয়েকটি বই, কমিউনিস্ট ম্যানিফেস্টোর পুরনো বাংলা অনুবাদ, আর কিছু চিঠি, যেগুলো হলদেটে হয়ে গেছে। চিঠির খাম খুলতেই চোখে পড়ে একটা নাম, একজন মেয়ের নাম, সায়রা। বাড়িটির নিস্তব্ধতার ভেতর হঠাৎই শোনা যায় কোনো একজন হালকা পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে। অরিত্র শিউরে ওঠে। তার হাতে তখনও শুকনো ফুল। মনে হয় অন্ধকার ভেদ করে আবার সেই মেয়েটি হাজির হতে চলেছে। অরিত্র স্থির হয়ে দাঁড়িয়ে আছে পুরনো বাড়ির অন্ধকার বারান্দায়। সিঁড়ির কাঠগুলো থেকে খটখট শব্দ আসছে। অল্প পরেই ছায়ার আড়াল থেকে ভেসে ওঠে এক মেয়ের অবয়ব। আলো ঠিক মতো নেই, তবুও তার চোখ দুটো যেন দীপশিখার মতো জ্বলজ্বল করছে। সে সরাসরি কথা বলে না, শুধু একটা প্রশ্ন ছুঁড়ে দেয়, আপনি কে? অরিত্রর গলা শুকিয়ে আসে। সে কিছুক্ষণ থেমে উত্তর দেয়, আমি শুধু একটা ফুল পেয়েছিলাম, সেই ফুলই আমাকে এখানে টেনে এনেছে। মেয়েটি এক মুহূর্ত স্থির হয়ে থাকে। তার কণ্ঠে এক ধরনের সংকোচ, যেন বাইরের দুনিয়ার চোখে ধরা পড়ার ভয় আজও তার ভেতর বেঁচে আছে। এই বাড়িটা কারো আসার জায়গা নয়। শহর এখনো সবকিছু ভুলে যায়নি। তখন এখানে আসা মানে নজরে পড়ে যাওয়া। আমরা মেয়েরা বিশেষ করে গোপনে বাঁচতাম। তারপর থেমে আলো ছায়ার ফাঁকে চোখ মেলে তাকালো। মৃদু হাসি যেন ঠোঁটে খেলল, যেন রবি ঠাকুরের কোনো গানের অর্ধেক লাইন বাতাসে ভাসছে। কিন্তু বলুন তো, একটি ফুল আপনাকে এত দূর টেনে আনলো? ফুলে কি পথের দিশা লুকোনো থাকে, নাকি ছেলেদের মন ফুলের গন্ধ পেলেই কবিতার ছন্দে হারিয়ে যায়? অরিত্র একটুখানি অপ্রস্তুত। চোখ নামিয়ে আসতে বলল, এই ফুলটা যেন ডাকে, যেন কারো অদৃশ্য হাত। মনে হলো না গেলে অন্যায় হয়ে যাবে। ডাকা ফুল? আমাদের সময় তো ফুল মানেই বিয়ের কোণে সাজানো, কোনো ছেলেকে ঘরে টেনে আনার অজুহাত নয়।
তবে আজ বুঝলাম ফুলও নাকি গল্প লিখতে জানে। পুরনো উঠোনের দরজার ধারে দাঁড়িয়ে দুজন, বাতাসে হালকা আম গাছের পাতার খসখসানি, দূরে কোথাও এক খইওয়ালার হাঁক ভেসে আসছে। অরিত্র চোখে এক অনিশ্চিত আলো, তার বুকের ভেতর কথা জমে আছে, কিন্তু ঠোঁট খুলছে না। মেয়েটির চোখে লাজুক কৌতূহল, যেন বলতে চাইছে, তুমি কেন এলে? কেন আমার খোঁজ করলে? ঠিক সেই মুহূর্তে ওপরতলা থেকে ভেসে এলো, কে এলো? কে? কেন নিচে নেমেছো? তাড়াতাড়ি ওপরে উঠে এসো। মেয়েটির চোখ মুহূর্তে আতঙ্কে ভরে গেল। সে এক পলক অরিত্রর দিকে তাকালো, যেন বলতে চাইল, আমাকে ক্ষমা করো, এখন নয়। দুজনের মধ্যে রয়ে গেল সেই অসমাপ্ত বাক্য। অরিত্র একটু থমকালো, তারপর নীরব ভদ্রতার হাসি ফুটে উঠল তার ঠোঁটে। অরিত্র বেরিয়ে এখন দাঁড়িয়ে আছে সেই পুরনো দোতলা বাড়িটির সামনে। নিচে নেমে এসেছিল সে, চোখে মুখে এক অদ্ভুত আলো নিয়ে। দুজনের মধ্যে কথাও শুরু হয়েছিল, কিন্তু সেই কণ্ঠে ছিল স্পষ্ট অধিকার, শাসন আর এক ধরনের দূরত্ব। মেয়েটি এক মুহূর্তে চুপ করে গেল। তার ঠোঁটে জমে থাকা অর্ধেক হাসিটুকুও মিলিয়ে গেল। অরিত্র তাকিয়ে থাকলো কিছুক্ষণ, চোখে লাজ আর আকুলতা, এক অপ্রকাশিত কষ্ট। সে ধীরে ধীরে বলল, আচ্ছা আমি চলি। পরে হয়তো আবার। মেয়েটির ঠোঁট কাঁপল কিছু বলার জন্য, কিন্তু সেও আর কিছু বলতে পারল না। অরিত্র এক পা দুপা করে সরে গেল, যেন এক অসম্পূর্ণ গল্প পেছনে ফেলে যাচ্ছে। হঠাৎ কোথা থেকে ভেসে এলো এক সুর, কোনো রেডিওরই মৃদু ভাঙা ভাঙা শব্দ। রাস্তার হলদে আলোয় হাঁটতে হাঁটতে অরিত্রর মনে হলো এই গানটা যেন তাঁরই গল্প। সে জানে না আবার কখন দেখা হবে, কিন্তু গানটা যেন ছুঁয়ে গেল তার ভেতরের অস্থিরতা। প্রতিটি পদক্ষেপে মনে হলো অসমাপ্ত আলাপই হয়তো সবচেয়ে গভীর কবিতা হয়ে থেকে যাবে। এখন অনেকটা রাত। অরিত্র হেঁটে চলেছে হাতিবাগানের ফুটপাত ধরে। দোকানগুলো ঝাঁপি টেনে দিয়েছে, চারিদিকে হলুদ ল্যাম্পপোস্টের আলো, মাঝে মাঝে ঠান্ডা হাওয়ায় নড়ছে ঝুলন্ত তার। তার মনে গুঞ্জন তুলল রবীন্দ্রনাথের গান, দেখা পা চিরদিন পাই না, মাঝে মাঝে তব। সে থেমে দাঁড়ালো এক মুহূর্ত, পেছন ফিরে তাকালো। অন্ধকার গলির গভীরে মিশে যাওয়া সেই বাড়ির জানলায় কোনো আলো নেই। তবু যেন মনে হলো জানালার ফাঁক দিয়ে কারো চাহনি নেমে আসছে। অরিত্রর মনে হলো আজকের এই রাত, এই অসম্পূর্ণ আলাপ, এই হঠাৎ ছিন্ন সম্পর্ক, সব কিছুই যেন জীবনের এক চিরকালীন স্মৃতি হয়ে রইল। গানের সুর আরও গভীর হয়ে ওঠে। হৃদয় আকাশে তোমারে দেখিতে, মোহ মেঘে তোমারে দেখিতে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন। আকাশে সূর্যের প্রথম আলো। অরিত্র নিজের ঘরে টেবিলের সামনে বসা, জানলার ফাঁক দিয়ে হাওয়া আসছে। টেবিলে খোলা ডায়েরি, সে কলম হাতে নিয়ে লিখছে। গত রাতে এক অসম্পূর্ণ গল্প শুরু হলো, আমি জানি না এর শেষ কোথায়, কিন্তু আজ ভোরের আলোয় দাঁড়িয়ে মনে হচ্ছে জীবনের
নতুন অধ্যায় খুলে গেছে। তার হাত কেঁপে ওঠে, চোখে স্বপ্নের ঝিলিক। জানালার বাইরে ট্রামের ঘণ্টা বাজছে। অরিত্র কলম নামিয়ে চেয়ারে হেলান দেয়। মনটা জোরে বলে ওঠে, ওর সঙ্গে আবার দেখা হবেই। শহর যদি গল্প লেখে, তবে এই গল্পটা আমি নিজেই খুঁজে বের করব। প্রেসিডেন্সি কলেজের লাল ইটের দেয়াল তখন সকালের আলোয় ঝলমল করছে। কলেজ চত্বর ভরে উঠছে নতুন দিনের কোলাহলে। অরিত্র ভিড়ের মধ্যে ধীরে ধীরে হাঁটছিল। তার চোখে এক অদ্ভুত তাগিদ, যেন কাউকে খুঁজছে। হাতের ডায়েরিটা আঁকড়ে ধরে আছে। বুকের ভেতর শুধুই অস্থিরতা। হঠাৎ পিছন থেকে বন্ধুর ডাক, হে অরিত্র, আজ তো বক্তৃতা হবে নকশাল আন্দোলন নিয়ে, যাবি না? অরিত্র চমকে উঠে থেমে গেল। একটু হেসে এড়িয়ে বলল, যাব রে, তবে একটা কাজ আছে। ঠিক তখনই চোখে পড়ল তাকে। কলেজের বারান্দায় দাঁড়িয়ে আছে সেই মেয়ে, আগের রাতের অসম্পূর্ণ আলাপের ছায়া। অরিত্র চোখে আলো নেমে এলো, যেন শহরের ভিড়ের ভেতর কবিতা জন্ম নিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ কলেজের ভেতর গর্জে উঠল স্লোগান। প্ল্যাকার্ড উঠল, জমায়েত বাড়তে থাকলো ধীরে ধীরে। রাজনীতি, অস্থিরতা আর সময়ের স্রোত যেন মুহূর্তের মধ্যেই তাদের মাঝে এক বিশাল দেয়াল তুলে দিল। অরিত্র দেখল ভিড়ের ওপারে মেয়েটি তাকিয়ে আছে, চোখে প্রশ্ন, মুখে নীরবতা। তাদের মাঝখানে শুধুই কোলাহল, স্লোগান, অস্থির সময়ের ঝড়। কলেজের আকাশের নিচে জন্ম নিল একটি অসমাপ্ত মুহূর্ত। প্রেম এবং বাস্তবতার টানা পোড়েনের মধ্যে আটকে গেল অরিত্র। অরিত্র রাতভর ঘুমোতে পারেনি। জানালার পাশে বসে একটার পর একটা খসড়া কাগজ ছিঁড়ে ফেলেছে। শেষ পর্যন্ত একটুখানি সাহস জোগাড় করে বুকের ভেতর জমে থাকা কথাগুলোকে শব্দে বাঁধল সে। সকালে কলেজে বেরোনোর সময় বুক পকেটে গুঁজে নিল সেই ছোট্ট চিঠিখানা। পথ যেন আজ অজানা নয়, প্রতিটি পদক্ষেপে একরকম আশার স্পন্দন। কলেজের গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই সে দেখতে পেল ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে আছে সে, যেন আগের চেয়ে বেশি আলো ছড়িয়ে পড়েছে তার চারপাশে। অরিত্রর হাতের ভেতর ঘাম জমছে। ছোট্ট ভাঁজ করা কাগজটি যেন প্রতিটি মুহূর্তে আরো ভারী হয়ে উঠছে। সে একবার পকেটে ঢুকিয়ে ফেলে, আবার বের করে। সে দেখল মেয়েটা ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছে। তার হাসি যেন পুরো আঙিনায় ছড়িয়ে পড়েছে। অরিত্র মনে মনে বলল, আজ না পারলে আর কোনোদিনই পারবো না। এই কাগজখানায় শুধু কথা নয়, আমার সমস্ত স্বপ্ন লুকোনো। ঠিক সেই সময় মেয়েটা হঠাৎ ঘুরে তার চোখে চোখ রাখল। সামনের পৃথিবী থমকে গেল এক মুহূর্তের জন্য। অরিত্র হাত বাড়ালো মেয়েটির কাছে গিয়ে, চিঠিখানা এগিয়ে দিল। মেয়েটা এক মুহূর্ত থমকে দাঁড়ালো, চোখে এক অদ্ভুত বিস্ময়, কিন্তু কোনো দ্বিধা না দেখিয়ে নিঃশব্দে হাত বাড়িয়ে নিল চিঠিটা। তারপর চারিদিকে ভিড় থাকলেও মুহূর্তটা যেন একান্ত হয়ে রয়ে গেল তাদের। অরিত্রর বুক থেকে যেন এক পাহাড় সরে গেল। চিঠিটা নিয়ে সে কিছুই বলল না, শুধু এক ঝলক মৃদু হাসি যেন নীরব আশ্বাস দিয়ে গেল। অরিত্র তাকিয়ে রইল। এভাবেই শুরু হলো এক অনুচ্চারিত গল্প। চিঠিটা হাতে নিয়ে সে একবার চারপাশটা দেখে নিল, কেউ দেখে ফেলছে কিনা। চোখে ভেসে উঠল এক আতঙ্ক, যা অরিত্র চোখে ধরা পড়ল না। বইয়ের ভাঁজের ভিতর চাপা পড়ল সেই চিঠি, যেন লুকিয়ে রাখতেই হবে, শুধু দুনিয়ার কাছে নয়, নিজের বাড়ির কঠোর দেওয়াল থেকেও। তার পরিবার, যেখানে মেয়েদের হাসি কথাও মাপা। চিঠি আদান প্রদানের সাহস কেবল নিষিদ্ধ নয়, প্রায় অপরাধ। তবুও
চোখের কোণে অচেনা আলো ফুটে উঠল। মেয়েটার বুকের ভেতরেও কি তবে নতুন কোনো সুর জাগলো? রাত গভীর হয়ে গেছে, বাড়ির সবাই ঘুমোচ্ছে, শুধু তার ছোট্ট ঘরে আলো জ্বলছে। চিঠিটা খুলতেই অরিত্রর কণ্ঠ যেন মনের ভেতর ভেসে উঠল। তোমায় আমি প্রতিদিন দেখি ভিড়ের মধ্যে, কিন্তু তুমি হয়তো কখনোই টের পাও না। তুমি হাঁটলে আমার চারপাশে যেন এক অদৃশ্য সুর বেজে ওঠে। আমি জানি আমার কথা হয়তো তোমার কাছে পৌঁছানোর অধিকার নেই, তবু এই কয়েকটি শব্দ লিখে রাখলাম। যদি কোনো দিন তুমি অনুভব করো কেউ চুপি চুপি তোমার জন্যই বেঁচে আছে, তুমি আমার কাছে শুধু এক নাম নও, তুমি সেই সকালবেলার রোদ যা অন্ধকার ঘরকেও আলোকিত করে। চিঠির লাইনগুলো পড়তে পড়তে তার মনে এক অচেনা অনুভূতি ছুঁয়ে গেল। হৃদয় উচ্ছ্বসিত, হাসি ফুটছে, অথচ ভেতরে ভয় আরও প্রবল। সে জানে এই শব্দগুলো যত মধুরই হোক না কেন, তার পৃথিবীতে এগুলোর কোনো জায়গা নেই। কলেজে গিয়ে যখন অরিত্র চোখের দিকে তাকাতো, তখন বুকের ভেতর যেন বজ্রপাত নেমে আসত, কিন্তু মুখে একটি শব্দও বেরোতো না। এটা কি ভালোবাসা, নাকি শুধু স্বপ্নের ভ্রমর টানা? যদি বাবা মা জেনে যান তবে কি হবে? আর অরিত্র, ও কি আগে থেকেই এমন ছিল, নাকি আমার চোখেই প্রথম তাকে নতুন করে দেখছি? এভাবেই চুপচাপ কেটে যাচ্ছিল দিনগুলো। অরিত্র প্রতিদিন অপেক্ষা করছিল তার একটুখানি সোজা সাপটা উত্তরের জন্য, আর সেই মেয়েটা নিজের মনের গল্পকে নিয়ে বন্দী হয়ে থাকছিল। অথচ প্রতিদিন একটু একটু করে অরিত্র যেন তার মনের ভেতরে বাসা বাঁধছিল। সেদিন লাইব্রেরির দরজার সামনে দাঁড়িয়েছিল অরিত্র, হাতে ছিল কিছু বই। ঠিক তখনই সে এসে বই ফেরত দিতে গিয়ে থেমে গেল। মুহূর্তটা ছিল কেবল কয়েক সেকেন্ডের। চোখে চোখ পড়ল সেই মেয়েটার সাথে, একদম সোজাসাপটা। এই প্রথম সে চোখ নামালো না, বরং ঠোঁটের কোণে এলো এক অচেনা অচিহ্নিত ছোট্ট হাসি। অরিত্র অবাক হয়ে তাকিয়ে রইল। হাসিটা ছিল ক্ষণিকের, তবু তার মধ্যে লুকিয়েছিল এক অদ্ভুত উষ্ণতা, যেন নীরবে বলা, আমি আছি, আমি শুনছি, আমিও অনুভব করছি। অরিত্র ভাবল, আমি জানি না এই পথে কত বাধা আছে, জানি না শেষমেশ কী হবে, কিন্তু আজ আমি নিশ্চিত ওই আমার আলো। এভাবেই একটি ক্ষণিকের হাসি অরিত্রর ভেতর জন্ম দিল এক অবিনাশী বিশ্বাস। প্রেমের যে বীজ সে এতদিন একতরফা রোপণ করে চলেছিল, আজ যেন প্রথমবার মাটির ফাঁক দিয়ে অঙ্কুরিত হলো। পরদিন দুপুরে কলেজের করিডোর ফাঁকা, সহপাঠীরা ক্লাসে ঢুকে গেছে। অরিত্র দাঁড়িয়ে আছে সিঁড়ির কাছে। আজ আর চুপ করে থাকবে না সে। মেয়েটি ধীর পায়ে হেঁটে আসছিল। একটা কথা বলতে চাই, যদি অনুমতি দাও। কি কথা? তোমার সঙ্গে একটু দেখা করতে চাই, শুধু তুমি আর আমি, কলেজের বাইরে কোথাও নিরিবিলিতে। কোথায়? অপুদার চায়ের দোকানের গলিতে। দিনটা ছিল একেবারে অন্যরকম। আকাশে হালকা মেঘ, রোদ ঝাপসা। অরিত্র দাঁড়িয়ে আছে কলেজের পাশের ছোট্ট লেনের মোড়ে, নির্জন, শান্ত। শুধু মাঝে মাঝে রিকশার ঘণ্টা বাজে। তারপর সে এলো। চারিপাশে যেন ভয় আর দ্বিধার দেয়াল, কিন্তু ভেতরে ভেতরে কেমন এক আলো লুকিয়ে আছে। আমি জানি হয়তো ভুল করছি, কিন্তু আমি সত্যি আর লুকোতে পারছি না। তোমাকে দেখলেই মনে হয়
পৃথিবীটা অন্যরকম হয়ে যায়। আমি তোমাকে পছন্দ করি। তুমি জানো না আমার পরিবার কেমন, এসব সহজ নয়। অরিত্র মেয়েটির দিকে তাকিয়ে আর কিছু বলল না, শুধু নিঃশব্দে মাথা নাড়ল। দুজনের নীরবতার মধ্যে জন্ম নিল এক অদৃশ্য সেতু। ভালোবাসার প্রথম স্বীকৃতি শব্দে নয়, দৃষ্টিতে। অরিত্র ভেতরে ভেতরে লড়াই করছে, কি বলবে, কিভাবেই বা শুরু করবে। তোমার নামটা এখনো বলনি। নাম? নাম বলার আগে কি তুমি জানো না নামের ভেতরে অনেক কিছু লুকিয়ে থাকে? আমি শুধু তোমাকেই জানতে চাই, তোমার নাম, তোমার পরিচয়, সব কিছু। আমাদের বাড়ি খুব রক্ষণশীল। আমার বাবা, তিনি কঠোর মানুষ। বাইরের দুনিয়ার সঙ্গে আমাদের মেলামেশার সীমা টেনে দেন। আমি যে কলেজে পড়ি সেটাই যেন একটা যুদ্ধ করে পাওয়া অনুমতি। যুদ্ধ মানে? আমার দাদু ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়া এক বিপ্লবী। স্বাধীনতার জন্য তিনি সব কিছু বাজি রেখেছিলেন। তার স্বপ্ন ছিল এই দেশ একদিন আমাদের সকলকে সমান মর্যাদা দেবে। কিন্তু জানো, স্বাধীনতার পরে সেই স্বপ্নের অর্ধেকও পূর্ণ হলো না। দেশভাগের রাজনীতিতে আমাদের পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। দাদুর ভূমিকা কেউ অস্বীকার করেনি, কিন্তু রাষ্ট্র কখনো আমাদের পাশে দাঁড়ায়নি। আর তারপর এলো ৭১-এর সময়। বাংলার ভেতরকার বিভাজন, ভয়, শরণার্থীর ঢল, দাঙ্গা, সব কিছু মিলে আমাদের পরিবারকে একেবারে ধ্বংস করে দিল। আত্মীয় স্বজন ছড়িয়ে পড়ল এপারে ওপারে। জমি জমা হারালাম, ঘর ভাঙল, স্বপ্ন ভাঙল। সেই আঘাত আমার বাবার ভেতরে আজও রয়ে গেছে। তুমি জানো অরিত্র, বাবা বিশ্বাস করেন আমরা যদি কারু চোখে না পড়ি, যদি চুপচাপ নিজেদের গণ্ডির মধ্যে থাকি, তাহলে হয়তো আর কোনো ক্ষতি হবে না। বাইরে যাওয়া, কারুর সঙ্গে কথা বলা, এমনকি বন্ধু বানানো তার চোখে ভয়ঙ্কর। কারণ তিনি আজও মনে করেন বাইরে মানেই বিপদ, বিশ্বাসঘাতকতা, আবার হারানোর শঙ্কা। অরিত্র, তুমি হিন্দু, তুমি হয়তো ভাবছো তাতে কি, কিন্তু আমার বাড়ির চোখে এটা ভয়ঙ্কর অপরাধ। তারা বিশ্বাস করে এই শহরে যতই বামেদের পতাকা উড়ুক, যতই সবাই বলুক হিন্দু মুসলমান ভেদ নেই, তবুও অন্ধকারে, গলির মোড়ে, মানুষের চোখে সেই ভেদাভেদ আজও বেঁচে আছে। তুমি আমার দিকে এগিয়ে এসেছো, কিন্তু আমি ভয় পাই, কারণ আমি জানি আমাদের ভালোবাসা হয়তো শুধু আমাদের নয়, দুই পরিবারের, দুই ধর্মের, এমনকি দুই সময়ের ইতিহাসের বোঝা নিয়ে ডুবে যাবে। তাহলে তোমার নাম? আমার নাম সায়রা। সায়রা। তোমার নাম শোনার পরেও আমি আগের মতোই তোমায় দেখি, শুধু তুমি। সায়রা। সায়রা চোখ তুলে তাকায়, তার চোখে এক ফোঁটা ভয়, আর তার মাঝেই লুকিয়ে থাকা অস্বীকারহীন আকর্ষণ। কিন্তু আমরা তো সেই পুরনো দিনের হাতিয়ার নই সায়রা, আমরা তো অন্য এক সময় দাঁড়িয়ে আছি। সায়রা, আমি শুধু এইটুকুই জানি, তোমায় ছাড়া আমার দিন অসম্পূর্ণ। পরিবার, সমাজ সব কিছু আছে, কিন্তু তার বাইরেও একটা সত্যি আছে, সেটা তুমি। এক দীর্ঘ নীরবতা, যেন একটি অব্যক্ত স্বপ্ন তৈরি হচ্ছে, কিন্তু তার গায়ে দাগ টেনে যাচ্ছে ইতিহাস, সমাজ, ভয় এবং বাঁধন। অরিত্র দাঁড়িয়ে আছে চুপচাপ, চোখে লালচে আভা, যেন দমিয়ে রাখা কান্নার ছাপ। সামনে সায়রা, তার চেহারাটা শক্ত, কিন্তু চোখের কোণে জমে থাকা জল অনেক কিছু ফাঁস করে দিচ্ছে। এই মুহূর্তটা ছিল তাদের জীবনের শেষ সংলাপ।
ভালোবাসা ছিল প্রবল, কিন্তু ভাগ্য অনেক বেশি শক্তিশালী। সায়রা, ভালোবাসা কি অপরাধ? আমি শুধু তোমায় চাই, কোনো নাম, কোনো পরিচয় নয়। তুমি যদি আজ চলে যাও, আমি তোমাকে থামাবো না, কিন্তু মনে রেখো, তোমায় আমি কখনো ভুলতে পারবো না। যতদিন বেঁচে থাকবো, তোমার নামই আমার শেষ নিঃশ্বাসে থাকবে। সে কাঁপতে থাকা হাতে সায়রার হাত চেপে ধরে। মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দেয়। সেই চোখের ভেতর ভালোবাসা, ঝড় আর একসাথে থাকার অক্ষমতা। কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা অসম্পূর্ণ হয়েই অমর হয়ে থাকে। অরিত্র আর সায়রার গল্প ঠিক তেমন। সায়রার চোখ ভিজে যায়, কিন্তু ঠোঁট শক্ত। ধীরে ধীরে সে হাতটা সরিয়ে নেয়। সেই রুমাল ভিজে গেছে অরিত্রর চোখের জলে। প্রতিটি ফোঁটা যেন মিশে যাচ্ছে সায়রার নামের সঙ্গে। অরিত্র কাঁপা গলায় খুব আস্তে যেন নিজেকেই বলল, अभी न जाओ छोड़कर कि दिल अभी भरा नहीं। শুধু শব্দ নয়, একটি প্রেমের অসমাপ্ত কাহিনী। শুধু নিঃশ্বাস, নিঃশব্দ কান্না, আর সেই এক নাম, সায়রা। শুনতে শুনতে মনে হয় এই সন্ধ্যা অরিত্র চিরকালীন স্মৃতিতে ঢুকে গেল। অরিত্রর গল্প শেষ হলো না, বরং থেমে গেল মাঝপথে। শুধু রইল একটা সাদা রুমাল, কিছু অশ্রুবিন্দু আর এক অসমাপ্ত প্রেমের প্রতিধ্বনি। এই শহর, এই ট্রামলাইন, এই সন্ধ্যা সব সাক্ষী হয়ে রইল অরিত্র আর সায়রার অসমাপ্ত ভালোবাসার। এভাবেই শেষ হলো অরিত্র আর সায়রার গল্প। একটি প্রেমের অধ্যায় যা কখনো সম্পূর্ণ হয়নি। কিছু ভালোবাসা হয়তো পূর্ণতা পায় না, তবুও তারা আমাদের স্মৃতির আকাশে চিরস্থায়ী হয়ে থাকে। বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্প ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাদের সঙ্গে এই যাত্রায় থাকুন, আরও গল্প, আরও আবেগ, আরও বাস্তবতার ছোঁয়া নিয়ে। আর হ্যাঁ, আপনারা চাইলে নিচে কমেন্টে লিখে জানাতে পারেন কোন গল্পের কাহিনী আপনাদের সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে মন। পরবর্তী গল্পের অপেক্ষায় থাকুন, শুধুই গল্প জলসাতে। ধন্যবাদ, ভালো থাকুন, গল্পের মধু স্মৃতিতে ভেসে থাকুন।